আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ সিলেটের ত্রিকোণমিতি ও পরিমিতির অংশ নিয়ে আলোচনা করছি। এখানে যে প্রথম প্রশ্নটা রয়েছে 7 নম্বর, বলা হয়েছে p = cos θ + sin θ, q = cos θ - sin θ এবং r = sec θ + cosec θ। এখন ক নম্বর প্রশ্নে আছে যে sec a = cosec b = 2 হলে sin a - b এর মান নির্ণয় করো। তো sec a = cosec b = 2 এরকম একটা সমীকরণ দেয়া আছে। আসলে দুইটা সমীকরণের সম্মিলিত রূপ। এখান থেকে আমরা sec a = 2 আবার cosec b = 2 লিখতে পারি। তো sec a যদি 2 হয়, 2 হচ্ছে sec 60 ডিগ্রির মান। তো দুই পাশ থেকে sec বাদ দিয়ে দিলে a কোণের মান পাবো হচ্ছে 60 ডিগ্রি। আবার cosec b = 2, সেখান থেকে cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2, তাহলে b কোণের মান পাই হচ্ছে 30 ডিগ্রি। a কোণ হচ্ছে 60 আর b তাহলে 30 ডিগ্রি। আমাদেরকে sin a - b এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো a যেহেতু 60 আর b হচ্ছে 30, মান বসানো হলো। 60 থেকে 30 মাইনাস করলে হয় 30, sin 30 মান হচ্ছে হাফ। এটাই ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বরে আছে যে p √ √2 ইন্টু p - sin θ হলে দেখাও যে q √2 ইন্টু p - cos θ। তো p আর q এর যে মান দেয়া আছে উদ্দীপকে, সে মানগুলো আমরা লিখে নিয়েছি প্রথমে। তারপর যে সমীকরণটা দেয়া আছে p √2 ইন্টু p - sin θ, সেই সমীকরণটা লেখার পর এখানে p এর মান বসানো হয়েছে। p এর মান বসানোর পর দেখা যাচ্ছে যে এখানে sin θ - sin θ এটা কাটা যায়, তাহলে এখানে √2 cos θ থাকে। বাম দিকে যা ছিল সেটাই। এখন এই অঙ্কে আমরা করব কি, যে উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করব। তাহলে প্রত্যেকটা পদের সাথেই √2 গুণ হয়ে যাবে দুইটা পক্ষেই। এখানে √2 গুণ, sin θ এর সাথেও √2 গুণ, আর ডান পাশে একটাই পদ তার সাথেও √2 গুণ হবে। √2 এর সাথে এখানে তো একটা √2 আছে আগে থেকে, আর একটা √2 যদি গুণ করা হয় তাহলে দুইটা √2 গুণ করলে হয় 2। এরপর এই √2 cos θ যে মানটা আছে, এটার মান আমরা যেখানে প্রশ্ন থেকেই সেটা পাই। √2 cos θ = হচ্ছে cos θ + sin θ। তো এখানে √2 cos θ এর জায়গাতে আমরা cos θ + sin θ লিখে দিলাম। তারপরে প্লাস √2 sin θ, সেটা = 2 cos θ। এই √2 sin θ এটাকে যদি আমরা বাম দিকে রেখে দেই, বাকি দুইটা পদ ডান পাশে নিয়ে গেলাম, চিহ্ন পরিবর্তন হয়েছে। 2 cos θ থেকে cos θ মাইনাস করলে একটা cos θ হয়, এই যে এটার বিয়োগফল হচ্ছে cos θ, তারপরে এই যে মাইনাস sin θ। আর এই পাশে এটাকে একটু বর্ধিত করা হয়েছে। sin θ এর জায়গাতে আমরা একটা cos θ অতিরিক্ত নিয়ে, তারপরে যে এই sin θ টা যেহেতু cos θ অতিরিক্ত নেওয়া হয়েছে, আবার সেটা পরে মাইনাস করা হয়েছে। তো এইভাবে করে লেখার কারণ হচ্ছে যে প্রমাণ করতে বলা হয়েছে √2 ইন্টু p - cos θ। তো এখানে p আনার জন্য, p মানে হচ্ছে cos θ + sin θ, সেটা আনার জন্য এখানে অতিরিক্ত এই যে cos θ যোগ করা হয়েছে। আবার সেটাকে সমন করার জন্য এই cos θ সেটা আবার বিয়োগও করে দেওয়া হয়েছে। তো তাহলে এটা p - cos θ লিখতে পারি, √2 ইন্টু p - cos θ। আর ডান পাশে যে cos θ - sin θ আছে, সেটা হচ্ছে q এর মান। তো সেখানে q লিখে দেওয়া হলো। তো এবার যদি উল্টো করে লিখি, q = এই বাম পাশে অংশটা ডান পাশে, তাহলেই যেটা দেখাতে বলা হয়েছে সেটা দেখানো হয়ে যাচ্ছে। গ নম্বর প্রশ্নে আছে যদি r = sec θ ইন্টু cosec θ হয়, তবে θ এর মান নির্ণয় করো যখন θ এর মান হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় বা সমান আর 90 ডিগ্রি থেকে ছোট বা সমান, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি, এই হচ্ছে θ এর রেঞ্জ। তো উদ্দীপকে তো r = sec θ + cosec θ দেয়া আছে। আর এখন আবার প্রশ্নে বলা হচ্ছে যে r যদি sec θ ইন্টু cosec θ হয়, তো দুইটাই যেহেতু r এর মান, আমরা লিখতে পারি যে sec θ + cosec θ = sec θ ইন্টু cosec θ। তারপরে এই sec আর cosec কে আমরা ত্রিকোণমিতির সূত্র দিয়ে ভেঙে নিলাম। 1/cos θ, sec হচ্ছে cos এর বিপরীত, তো এটাকে 1/cos θ লেখা যায়। আবার cosec এর অপোজিট হচ্ছে sin, 1/sin θ লেখা যায়। ডান পাশে একইভাবে ভাঙা হয়েছে, শুধু পার্থক্য হচ্ছে এই পাশে মাঝখানে হচ্ছে যোগ চিহ্ন আছে একটা, আর এখানে হলো গুণ চিহ্ন। তো বাম পাশে যদি আমরা লসাগু নেই, sin θ cos θ লসাগু হয়, আর
লসাগু নিয়ে এটা যোগ করলে cos থিটা দিয়ে নিচের লসাগুকে ভাগ করে sin থিটা থাকে, তার সাথে 1 গুণ করে sin থিটাই হয়, প্লাস একইভাবে এখানে হয় হচ্ছে cos থিটা। আর ডান পাশে এটা গুণ অবস্থায় আছে, গুণ করে দিলে উপরে 1 আর 1 গুণ করে 1, নিচে cos থিটা ইন্টু sin থিটা। তো দুইটা পক্ষেই যেহেতু নিচে cos থিটা ইন্টু sin থিটা আছে, আমরা উভয় পক্ষকে cos থিটা ইন্টু sin থিটা দিয়ে যদি গুণ করি তাহলে নিচের অংশগুলো কাটা যাবে। সেই ক্ষেত্রে sin থিটা প্লাস cos থিটা থাকবে বামে, আর উপরে ডান পাশে থাকবে হচ্ছে 1। এবারে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, এটা a প্লাস বি হোল স্কোয়ার আর ডান পাশে 1 স্কোয়ার, তো এটা a প্লাস বি হোল স্কোয়ার একবারে সূত্র দিয়ে বর্গ করে দেওয়া হয়েছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু ডান পাশে 1 বর্গ করলে 1ই হয়। এখানে সাইড নোট লিখে দিতে পারো বর্গ করে। এবার এই যে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, আমরা সূত্র জানি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তারপর 2 sin থিটা ইন্টু cos থিটা সেই পদটা লেখা হয়েছে, আর ডান পাশে হচ্ছে 1। এই 1 যদি আমরা ডান পাশে নিয়ে যাই 1 থেকে মাইনাস হয়ে 0 হয়ে যাবে। তারপর এই 2টা এখানে গুণ অবস্থায় আছে, সেটাকে ডান পাশে যদি নিয়ে আসি 0 এর সাথে ভাগ হয়ে সেটা 0ই হয়ে যাবে। এবার তাহলে দুইটা রাশি পেলাম যাদের গুণফল 0, তো তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 0 অথবা cos থিটা ইজ ইকুয়াল টু 0 হতে হবে। sin যদি 0 হয়, আমরা জানি যে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, অর্থাৎ থিটার মান এখান থেকে পাওয়া যায় হচ্ছে 0 ডিগ্রি। আবার এপাশ থেকে cos থিটা ইজ ইকুয়াল টু 0, 0 sin cos 90 ডিগ্রির মান, দুই পাশ থেকে cos বাদ দিয়ে দিলে এখান থেকে থিটার মান পাওয়া যায় হচ্ছে 90 ডিগ্রি। তো 0 ডিগ্রি 90 ডিগ্রি যে শর্ত দেয়া আছে সেই শর্তানুসারে দুইটা মানই গ্রহণযোগ্য। তো এটাই হচ্ছে থিটা এর মান, অর্থাৎ গ নম্বর প্রশ্নের সমাধান। 8 নম্বর প্রশ্নের উদ্দীপকে পরে আসছি। প্রথমে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র সহ উন্নতি কোণ আর অবনতি কোণের সংজ্ঞা দাও। উন্নতি কোণ হচ্ছে কি, যে ভূতলের ওপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করে তাকে উন্নতি কোণ বলে। একটু যদি চিত্র দেখে বোঝার চেষ্টা করি, ভূতল এই যে এই ওবি যে রেখাটা, এটাকে যদি ভূতল বা ভূতলের সমান্তরাল একটা রেখা বিবেচনা করি, এর ওপরে একটা বিন্দু হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা এই ভূতলের সাথে যে কোণ তৈরি করছে অর্থাৎ এ ও বি, সেটাই হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে বা ও বিন্দুতে এই এ বিন্দুর উন্নতি কোণ। আবার এই ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ওই ভূতলের সমান্তরাল রেখার সাথে যেই কোণ তৈরি করে, এই ক্ষেত্রে সেটা সিওবি অথবা বিওসি, সেটা হলো অবনতি কোণ হয়। তাহলে অবনতি কোণের সংজ্ঞা হিসাবে লিখেছি, ভূতলের নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করে তাকে অবনতি কোণ বলে। তো এখানে চিত্রে ও বিন্দুতে, এই যে ও বিন্দুতে বিওসি, এটা হচ্ছে সি বিন্দুর অবনতি কোণ। এবারে আসি উদ্দীপকের কথায়। একটা দণ্ডায়মান খুঁটির ছায়ার দৈর্ঘ্য 32 মিটার বৃদ্ধি পায় যদি সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। ছায়ার দৈর্ঘ্য 32 মিটার বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে, আর সেই ক্ষেত্রে কোণের পরিবর্তনটা দেয়া আছে। একটা খুঁটি যদি এ বি হয়, সেটাকে আমরা এইচ ধরে নিয়েছি দৈর্ঘ্যটাকে, এটার মানই বের করতে হবে। তো এটার ছায়ার দৈর্ঘ্য 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয় যদি 32 মিটার দৈর্ঘ্য ছায়া দৈর্ঘ্য যদি 32 মিটার বৃদ্ধি পায়। তার মানে এই যে এ সি বি, সি বিন্দুতে প্রথমে উন্নতি কোণ ছিল হচ্ছে 60 ডিগ্রি, এরপর 32 মিটার, অর্থাৎ এই যে এখানে চিত্রে সিডি এই অংশটুকু যখন বৃদ্ধি পেয়েছে তখন উন্নতি কোণ হয়ে গেছে এডিবি অর্থাৎ 45 ডিগ্রি। চিত্র এঁকেছি, চিত্রের বিবরণ দিতে হবে। মনে করি এবি ইকুয়াল টু এইচ মিটার লম্বা খুঁটির উন্নতি কোণ সি বিন্দুতে এসিবি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, আর ছায়ার দৈর্ঘ্য যে সি থেকে ডি পর্যন্ত সিডি ইকুয়াল টু 32 মিটার বৃদ্ধি পেলে উন্নতি কোণ হয় এ ডিবি অর্থাৎ 45 ডিগ্রি। আমাদের এই এইচ এর মান অর্থাৎ খুঁটির দৈর্ঘ্য বা উচ্চতা বের করতে হবে। তো আমরা প্রথমে এই যে এ বি সি এই ত্রিভুজটা নিয়ে যদি হিসাব করি, এই বাহুর সাথে আমরা এই বাহুর সম্পর্ক তৈরি করব, কারণ এই বাহু যদিও দেয়া নাই, কিন্তু এই যে এই যখন সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে হিসাব করব, এই যে নিচের যে ভূমি সেটার আংশিক অংশের মান দেয়া আছে, এই কারণে এই ভূমির সাথে আমরা লম্ব যেটা বের করতে হবে তার সম্পর্ক তৈরি করছি। তো লম্ব আর ভূমি আমরা জানি যে ট্যানের সম্পর্ক, কোণ হচ্ছে এই ক্ষেত্রে 60 ডিগ্রি, এই ত্রিভুজের সূক্ষ্মকোণ সি কোণ বা 60 ডিগ্রি, এর সাপেক্ষে লম্ব বাই ভূমি এবি বাই বিসি।
tan 60 মান হচ্ছে √3 AB, খুঁটির উচ্চতা সেটাকে আমরা h ধরেছি, আর BC সেটাও আমরা জানি না। তো h r গুণন করলে h হয় BC √3। এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। এরপর যে বৃহত্তর সমকোণী ত্রিভুজটা আছে এখানে ABD, সেখানে এই কোণের সাপেক্ষে AB হচ্ছে লম্ব আর BD বা DB সেটা হচ্ছে ভূমি। তো এখানেও tan এর অনুপাত tan 45 ডিগ্রি, এক্ষেত্রে কোণের মান লম্ব হচ্ছে AB আর ভূমি হলো BD। BD কে ভেঙে আমরা BC প্লাস CD লিখতে পারি, আর AB তো H ধরা হয়েছে, এদিকে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এখন যদি r গুণন করি এই BC প্লাস CD এর মান 32, সেটা প্রশ্নে দেয়া আছে বৃদ্ধির পরিমাণটা, r গুণন করলে এই BC প্লাস 32 সেটা এক পাশে আর h টা আরেক পাশে, তাহলে BC হয় h মাইনাস 32। BC এর এই মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই, h BC √3 ছিল, BC মানে যেহেতু h মাইনাস 32 সেই মান বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিয়ে তারপরে যে √3 এখানে গুণ অবস্থায় গুণ করে দিলে √3h মাইনাস 32 √3। যেহেতু h এর মান বের করব, h যুক্ত পদগুলোকে এক পাশে নেওয়া হয়েছে, এটা এপাশে আসলে h এর থেকে √3h এটা বড় সংখ্যা, তো এপাশে নিয়ে আসলে সেটা একটা মাইনাসের ঝামেলা পোহাতে হবে, সে কারণে এই h টাকে ডান পাশে নিয়েছি আর মাইনাস 32 √3 সেটাকে বাম পাশে এনে যোগ করা, মানে যোগ চিহ্ন দেওয়া হয়েছে। এখন এই যে এই অংশ থেকে যদি আমরা একটা h কমন নেই, √3 মাইনাস 1 থাকে, √3 মাইনাস 1 কমন নিয়ে h টা পরে লিখেছি, আগেও লিখতে পারো একই ব্যাপার, ইকুয়াল টু 32 √3 সেটাকে ডান পাশে নিয়ে লিখলাম। তাহলে h ইকুয়াল টু এই 32 √3 এর সাথে এই √3 মাইনাস 1 সেটা এ পাশে এসে ভাগ হবে। তারপর এই হিসাবটুকু আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে করি 75.713 এরকম একটা মান পাওয়া যাবে। এখানে 3 ঘর পর্যন্ত আসন্ন মান লেখা হয়েছে, তাই প্রায় লিখে দিলাম, অর্থাৎ খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 75.713 মিটার প্রায়। এরপরে 8-এর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি খুঁটির দৈর্ঘ্য 50 মিটার হয় তবে ছায়ার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেলে উন্নতিকোণ 60 থেকে 30 ডিগ্রি হবে। এখন খুঁটিটার দৈর্ঘ্য দেয়া আছে 50 মিটার, ছায়ার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, এই কোণের যে পরিবর্তন দেয়া আছে দুই রকম কোণ, সেই কোণের পরিবর্তনের কারণে কতটুকু ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটা হচ্ছে এবার প্রশ্ন। তো আমরা আগের মতো চিত্র একে ধরে নিচ্ছি যে এই ছায়ার দৈর্ঘ্য যে C থেকে D, অর্থাৎ এটাকে x দিয়ে চিহ্নিত করেছি, যদি এই x মিটার বৃদ্ধি পায় তাহলে উন্নতিকোণ এই 60 থেকে 30 ডিগ্রি হবে। বিবরণ দিয়েছি চিত্রের, মনে করি AB ইকুয়াল টু এই যে AB খুঁটির দৈর্ঘ্য সেটা হচ্ছে 50 মিটার, এটার উন্নতিকোণ C বিন্দুতে হচ্ছে ACB অর্থাৎ 60 ডিগ্রি, আর ছায়ার দৈর্ঘ্য CD ইকুয়াল টু x মিটার যদি বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে উন্নতিকোণ হয় কোণ ADB ইকুয়াল টু 30 ডিগ্রি। তো প্রথমে এই যে ABC ত্রিভুজ, এখান থেকে আমরা tan এর অনুপাত নিয়ে BC এর মানটা বের করব। BC লম্ব বাই ভূমি, tan 60 ইকুয়াল টু লম্ব AB বাই BC হলো ভূমি, tan 60 মান জানি √3, আর এই পাশে AB এর মান হচ্ছে 50, মান বসানো হয়েছে, আর গুণন করলে BC এ পাশে নিচের সংখ্যা BC এর মান বের করব, BC টাকে এ পাশে নিয়ে আসলাম আর √3 এ পাশে এনে ভাগ। তো এটা আর হিসাব করা হয়নি এখানে, এটা হিসাব করলে দশমিক আসবে, তো দশমিকের মান আমরা এখানে লিখব না, কারণ হচ্ছে কি যে দশমিকের মান লিখলে তো সবগুলো ঘর দশমিকের পর নেওয়া সম্ভব না, তো যার কারণে তার থেকে যদি আমরা এই রুট ওভার নিয়েই হিসাব করি তাহলে আনসারটা বেশি অ্যাকুরেট হবে, তো সে কারণে এইভাবে রেখে দিলাম। এরপরে হচ্ছে ত্রিভুজ ABD, বৃহত্তর যে সমকোণী ত্রিভুজ ABD, সেখান থেকে আবার এই কোণের সাপেক্ষে tan এর অনুপাত নিয়ে লম্ব বাই ভূমি, সেখান থেকে আমরা x এর মানটা বের করব। তো tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে এই ক্ষেত্রে AB আর ভূমি হচ্ছে BD। BD মানে হচ্ছে BC আর CD এর যোগফল। BC এর মান আমরা আগের অংশে বের করেছি 50/√3, সেই মানটা বসানো হয়েছে, আর CD কে x ধরা হয়েছে, সেই CD এর পরিবর্তে x বসালাম। এখন যদি আমরা r গুণন করি, এটাকে একটা রাশি বিবেচনা করি, তার সাথে এই যে কোণাকুনি উপরে 1 গুণ করলে 50/√3 ইন্টু প্লাস x হয়, আর এই 50√3 গুণ হয়ে 50√3 এক পাশে। x এর মান বের করব, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি করতে হবে সেটা, তো এই x টাকে এই পাশে রেখে 50/√3 সেটা ডান পাশে নিয়ে গেলাম। তো এটা লসাগু নিয়ে যদি একটু শর্ট করি, √3 লসাগু হবে 150 - 50 অর্থাৎ 100 100/√3,
ইচ্ছা করলে তোমরা এই যে এখান থেকে এটা ক্যালকুলেটরের সাহায্যে একবারে হিসাব করে দিতে পারো। তো এটা আমি আর একটু বড় করেছি, তারপর এটা ভাগ করলে এখন আর দশমিক না এনে উপায় নেই, কারণ এটাই আমাদের উত্তর। 57.735 প্রায়, যেহেতু আসন্ন মান লিখেছি 3 ঘর পর্যন্ত, তাই একটা প্রায় লিখে দিতে হবে। তো নির্ণেয় বৃদ্ধির পরিমাণ, অর্থাৎ ওই যে ছায়ার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি করলে প্রশ্নে বলা হয়েছে, সেই বৃদ্ধির পরিমাণ হচ্ছে 57.735 মিটার প্রায়। পরের প্রশ্ন 9 নম্বর, তার ক নম্বরে খুবই আনকমন একটা প্রশ্ন দেয়া হয়েছে। বলা হয়েছে একটা সুষম বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি 1080 ডিগ্রি হলে বহুভুজটার বাহুর সংখ্যা নির্ণয় করো। বহুভুজ 4টা বাহুর থেকে যখন বেশি বাহু থাকে তখন সেটাকে আমরা বহুভুজ বলি। সুষম বহুভুজ মানে যার সবগুলো বাহু সমান। তো বহুভুজের বাহুর সংখ্যা যদি n ধরে নেই, তাহলে বহুভুজটার অন্তস্থ কোণের সমষ্টি একটা সূত্র আছে, n-2 ইন্টু 180। বহুভুজের অন্তস্থ কোণ মানে ভেতরে যে কয়টা কোণ আছে সবগুলো কোণের সমষ্টি নির্ণয় করার সূত্র এটা, n-2 ইন্টু 180। তো যেহেতু সমষ্টি 1080 দেয়া আছে, আমরা লিখতে পারি n-2 ইন্টু 180 ইজ ইকুয়াল টু 1080। এই 180 সেটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 1080 সাথে ভাগ করলে পাবো হচ্ছে 6, -2টা ডান পাশে গিয়ে 6-এর সাথে যোগ হয়ে n এর মান পাবো হচ্ছে 8। তার মানে সুষম বহুভুজটার বাহুর সংখ্যা হচ্ছে 8টা। এরপর উদ্দীপকে আছে যে একটা রম্বসের ক্ষেত্রফল 1344 বর্গ সেন্টিমিটার, তারপর একটা ট্রাপিজিয়ামের তথ্য দেওয়া আছে। তো আমাদের খ নম্বর প্রশ্নের জন্য এই রম্বসের অংশটুকুই শুধু দরকার। ক্ষেত্রফল হচ্ছে 1344 বর্গ সেন্টিমিটার। আবার প্রশ্নে বলা হয়েছে যে রম্বসের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 56 সেন্টিমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। রম্বসের পরিসীমা মানে হচ্ছে রম্বসের সবগুলো বাহুর যোগফল। তো সবগুলো বাহুর যোগফল জানতে গেলে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি জানতে পারি, সেটাকে 4 দিয়ে গুণ করলেই রম্বসের 4টা বাহুর সমষ্টি বা পরিসীমা পাওয়া যাবে। তো এখানে একটা রম্বস এঁকে নেওয়া হয়েছে। ABCD হচ্ছে একটা রম্বস, AC এটা বড় কর্ণ দেখে বোঝা যাচ্ছে, আর BD হচ্ছে ছোট কর্ণ। তো বিবরণ দিতে হবে। মনে করি ABCD একটা রম্বস যার ক্ষেত্রফল 1344 বর্গ সেন্টিমিটার, প্রশ্নে দেওয়া আছে এই তথ্য। আর বৃহত্তম কর্ণ, এখানে যেহেতু ACটা বৃহত্তম তাই AC হচ্ছে 56 সেন্টিমিটার। আমরা প্রথমে রম্বসের অন্য কর্ণটার দৈর্ঘ্য বের করব। কারণ হচ্ছে যদি দুইটা কর্ণের দৈর্ঘ্য জানা থাকে তাহলে এদের অর্ধেক অংশের মানও জানা যাবে, কারণ হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর সমকোণে সমদ্বিখণ্ডিত করার কারণে মাঝখানে যে কোণ, প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ হবে, অর্থাৎ এই যে কোনো একটা ত্রিভুজ এগুলো সমকোণী ত্রিভুজ হবে। তো সেখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তো সেই কারণে আমরা রম্বসের অপর কর্ণটা বের করছি। রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এক্ষেত্রে কর্ণ একটা AC আর একটা হচ্ছে BD। AC এর মান 56 দেওয়া আছে, এপাশে রম্বসের ক্ষেত্রফলের মান 1344, প্রশ্নে যা দেওয়া আছে সেই মানটা বসানো হয়েছে। হাফ নিচের 2 এর সাথে 56 কাটাকাটি করলে হবে 28, সেই 28 BD সেটাকে এপাশে লিখেছি, আর 1344টাকে ডান পাশে লিখলাম। তাহলে BD ইজ ইকুয়াল টু 28 ডান পাশে নিয়ে 1344 এর সাথে ভাগ করে পাবো 48 সেন্টিমিটার। এটা হচ্ছে রম্বসের অন্য কর্ণটার দৈর্ঘ্য। এখন রম্বসের কর্ণদ্বয় যেহেতু সমকোণে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই যে AC কর্ণ সেটাকে হাফ করলে আমরা AO এর মান পাবো। আবার BD কর্ণের দৈর্ঘ্য যেটা বের করলাম কেবল, সেটাকে যদি হাফ করি তাহলে BO এর মান পাবো। আবার এই বাহু আর এই বাহু হচ্ছে পরস্পর লম্ব আর ভূমি এই AOB ত্রিভুজের। কারণ হচ্ছে যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মাঝখানে এই কোণ সমকোণ। যে কোনো একটা ত্রিভুজ, এখানে যে 4টা ত্রিভুজ আছে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে এই হিসাবটা করতে পারি। তো এই কোণটা সমকোণ হলে এই AB বাহু হচ্ছে অতিভুজ। তো অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান হয় পিথাগোরাসের সূত্রানুসারে। সেই তথ্য ব্যবহার করে আমরা AB এর মান বের করব AOB ত্রিভুজ থেকে। তথ্যটা লিখে নেওয়া হয়েছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তো তাহলে AO এটা হচ্ছে AC কর্ণের অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু 56 বা 28 সেন্টিমিটার। আবার BO সেটা BD কর্ণের হাফ ইন্টু 48 অর্থাৎ 24 সেন্টিমিটার। এখন তাহলে AOB সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি AB স্কয়ার ইজ ইকুয়াল টু AO স্কয়ার প্লাস BO স্কয়ার। AO আর BO এর মান বের করেছি, সেই মানটা বসানো হয়েছে। সেগুলো যদি বর্গ করে যোগ করা হয় তাহলে পাবো হচ্ছে 1360। AB স্কয়ারের মান এটা, তাহলে AB ইজ ইকুয়াল টু
স্কোয়ারটা এই পাশে এনে রুট করা হয়েছে, এটা দশমিকের মান না লিখে এভাবে রুট ওভার দিয়ে যতটুকু ছোট করা যায় সেটা করা হয়েছে। ইচ্ছা করলে সম্পূর্ণ 1360 এর উপর রুট ওভার দিয়েও রাখতে পারি। দশমিকের মান লেখা হয়নি কারণ এরপরে আমরা এটা একটা বাহু এর সাথে 4 গুণ করে হচ্ছে আমরা রম্বসের পরিসীমা বের করব। দশমিকের মান নিলে এখানে দশমিকের পর তো সবগুলো ঘর নেওয়া সম্ভব না, তো সেই ক্ষেত্রে পরে যখন 4 দিয়ে গুণ করব তো অনেকখানি মানের পরিবর্তন হয়ে যাবে। তো যতটুকু সম্ভব অ্যাকুরেট মান বের করব আমরা, সে কারণে এখানে রুট ওভার রেখে দেওয়া হয়েছে। আমাদের রম্বসের পরিসীমাটা বের করতে হবে। 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√85, তার সাথে সামনের এই 4 যদি গুণ করি, এখন যেহেতু এটাই আনসার তো এখানে আমরা দশমিকের মান বের করলাম ক্যালকুলেটরের সাহায্যে, সেটা হয় হচ্ছে 147.513। যেহেতু আসন্ন মান 3 ঘর পর্যন্ত লেখা হয়েছে তাই প্রায় লিখে দিলাম এত সেন্টিমিটার। এটাই হচ্ছে ওই রম্বসটার পরিসীমা। সবশেষে এখানে গ নম্বরের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। ট্রাপিজিয়াম সংক্রান্ত উদ্দীপকের যে তথ্য দেয়া আছে, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 61 সেন্টিমিটার আর 41 সেন্টিমিটার, আর হচ্ছে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 15 সেন্টিমিটার। তার মানে ট্রাপিজিয়ামের 4টা বাহুর দৈর্ঘ্যই দেয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের সমান্তরাল বাহু দুইটা দরকার, আর ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব দরকার, কিন্তু সেই লম্ব দূরত্ব দেয়া নাই, দেয়া আছে হচ্ছে অন্য বাহু দুইটার দৈর্ঘ্য। আমরা যদি একটু চিত্র একে বোঝার চেষ্টা করি, একটা ট্রাপিজিয়াম আঁকা হয়েছে ABCD, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের দুইটা বিপরীত বাহু সমান্তরাল হয়, তো এই যে AB আর CD হচ্ছে এখানকার সমান্তরাল বাহু, সেই সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া আছে 61 আর হচ্ছে 41। তো এই যে AB এটাকে 61 আর CD এটাকে 41 ধরা হলো। ট্রাপিজিয়ামের যে বাকি দুইটা বাহু আছে, একটা AD এখানে আর একটা BC, একটু যেহেতু এটাকে ছোট দেখাচ্ছে তাই এটা 15 আর এটা যেহেতু একটু বড় লাগছে তো এটাকে 25 ধরলাম। ইচ্ছা করলে এটা 25 এটা 15 ধরতে পারো, তাতে মানের কোনো পরিবর্তন হবে না, অঙ্কের কোনো প্রবলেম হবে না। এখন আমরা করলাম কি, এই যে দুইটা শীর্ষবিন্দু আছে এখান থেকে আমরা নিচের AB বাহুর উপর দুইটা লম্ব আঁকলাম, একটা হচ্ছে DE আর একটা হলো CF। দুইটা লম্ব সমান হবে, এগুলোকে আমরা H দিয়ে চিহ্নিত করেছি। লম্ব দুইটা সমান হবে কারণ হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মাঝখানের দূরত্ব তো সমান। এইখানে যে অংশটুকু পাওয়া গেছে AE, সেটাকে আমরা X ধরে নিচ্ছি। এই মাঝখানের অংশটুকু একটা আয়তাকার ক্ষেত্র হবে, কারণ বিপরীত বাহু দুইটা তো আগের থেকে সমান্তরাল আছে, আর এটা লম্ব হওয়ার কারণে এখানে কোনো সমকোণ হবে, তো তাহলে এটা একটা আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্র হলে CD 41, নিচের EF এটাও 41 সেন্টিমিটার হবে, কারণ আয়তক্ষেত্রে তো বিপরীত বাহু সমান। তো তাহলে AE এতটুকু X, E থেকে F পর্যন্ত এটা যদি 41 হয়, 41 সম্পূর্ণটা হচ্ছে 61 থেকে এই X + 41 মাইনাস করলে আমরা BF এর মান পাবো। চিত্রের বিবরণে লিখেছি, মনে করি ABCD একটা ট্রাপিজিয়াম যার সমান্তরাল বাহুদ্বয় AB, সেটার মান হচ্ছে 61 সেন্টিমিটার, আর আরেকটা হচ্ছে CD, সেটা 41 সেন্টিমিটার, এবং অপর বাহুদ্বয় একটা হচ্ছে AD, সেটার মান 15, আর সবশেষে BC = 25 সেন্টিমিটার। D আর C বিন্দু থেকে AB এর উপর যথাক্রমে DE আর CF লম্ব আঁকি, ফলে DEFC একটা আয়তক্ষেত্র উৎপন্ন হয়। আমরা DE অথবা CF যে লম্বগুলো আঁকা হয়েছে সেগুলোকে H ধরে নিলাম। H এর মানটা বের করতে পারলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো। AE সেটাকে X ধরা হয়েছে, চিত্রে আমি দেখিয়েছি। BF হবে কি তাহলে, এই যে যেমনটা বলছিলাম একটু আগে, এই যে BF এটা হচ্ছে সম্পূর্ণ 61 থেকে X আর 41 এর যোগফলটা মাইনাস করলে এই BF এর মান পাবো। তো সেটাই লেখা হয়েছে, 61 থেকে X আর 41 এর যোগফলটা মাইনাস করলে এখানে ব্র্যাকেট তুলে দিলে এটা মাইনাস হয়ে যাবে। 61 থেকে 41 মাইনাস করলে 20, তার সাথে -x, এটা হচ্ছে BF এর মান। এখন ত্রিভুজ ADE থেকে আমরা একটা সমীকরণ তৈরি করি। ADE এই ত্রিভুজটা থেকে এই যে এই বাহু আর এই বাহু H আর X, আর এটা হচ্ছে 15, সেটার মান দেয়া আছে। এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা লম্ব আঁকা হয়েছিল, তাহলে আমরা পিথাগোরাসের সূত্রানুসারে এখান থেকে লিখতে পারি যে AE স্কয়ার প্লাস DE স্কয়ার ইকুয়াল টু 15 স্কয়ার। পিথাগোরাসের সূত্রে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি এই দুই বাহুর বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান। তো সেই সূত্রানুসারে
আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার অর্থাৎ 225। এটা একটা সমীকরণ নাম্বার দিলাম। আবার ডান দিকে যে আরও একটা সমকোণী ত্রিভুজ আছে বি সি এফ, এই সমকোণী ত্রিভুজ থেকে একই রকম পিথাগোরাসের সূত্রানুসারে আমরা এই যে এই দুইটা বাহুর বর্গের যোগফল সমান সমান বিসি স্কোয়ার লিখতে পারি। তো সেটাই লেখা হয়েছে বিএফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বিসি স্কোয়ার, বিএফ 20 মাইনাস এক্স স্কোয়ার আছে আর সিএফ হচ্ছে এইচ। এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে যে এইচ স্কোয়ার ছিল সেটা ডান দিকে হচ্ছে 25-এর বর্গ করে 625। এটা যতটুকু হিসাব করা যায় 20 স্কোয়ার করলে 400, তারপরে এই যে 20 দুগুণা 40 40x প্লাস এক্স স্কোয়ার, তারপর এইচ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 625। তো এখানকার এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের এটা এই যে 1 নম্বর সমীকরণে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মান 225, এই মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে হিসাব করে এক্স এর মান পাওয়া যাবে। তো সে কাজটাই করা হয়েছে। এখানে যে 225 এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের মান 225 আর এই 400 যোগ করলে 625 হয়। 625, এই 625টাকে যদি বাম পাশে এনে বিয়োগ করি মাইনাস 40x, এটা ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। এখানে বিয়োগ করলে 0 হয়, 40x ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে x ইকুয়াল টু 40 ও পাশে গিয়ে 0-এর সাথে ভাগ হয়ে 0ই হবে। x মানে হচ্ছে 0। তো x যদি 0 হয়, x এর মান আসলে আমাদের বের করতে বলে নাই, h এর মান বের করতে বলেছে, কিন্তু h এর মান এই x এর মান ছাড়া h এর মান বের করা সম্ভব হচ্ছে না। তো x এর মান বের করে এখন 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বরে বসাতে পারি। 2 নম্বরটা অবশ্য বেশি ঝামেলার। তো 1 নম্বরে আমরা x এর মান বসালাম। 1 নম্বর সমীকরণটা ছিল x স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, সেখানে x এর মান 0 বসানো হয়েছে। তো তাহলে h স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 225, স্কোয়ারটা পাশে নিয়ে যদি বর্গমূল করি, h মানে হচ্ছে ওই ট্রাপিজিয়ামের সমতল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব, সেটা পাওয়া যাচ্ছে 15 সেন্টিমিটার। তো মানে যে মানটা দরকার ছিল সেটা পেয়ে গেছি। এখন আমরা এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। হাফ ইন্টু সমতল বাহু দুইটার যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব। সূত্র এবং চিত্র মিল রেখে এই যে সূত্রটা এইভাবে লেখা হয়েছে, এবি আর সিডি 61 আর 41 আর এইচ এর মান বের করা হয়েছে 15। এটা যোগ করলে 102 হয়, 2 এর সাথে কাটাকাটি করলে 51 হবে, তার সাথে যদি 15 গুণ করা হয় তাহলে পাবো হচ্ছে 665। যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে বর্গ একক, এই ক্ষেত্রে সেটা বর্গ সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটুকু এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।